তো আজকে আমাদের 2026 সালের এএনএম জিএনএম পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজের 5 নম্বর প্র্যাকটিস ক্লাস। দেখো আমরা কিন্তু অলরেডি 4টে ক্লাস আলোচনা করেছি। তো তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। তো যারা ক্লাসে নতুন তাদের বলে দিই, আমরা 2026 সালের যে এএনএম জিএনএম পরীক্ষা হবে তার যে জিকে সেকশনটা রয়েছে সেই জিকে সেকশনটা সম্পূর্ণ কভার করছি। আমরা অলরেডি কিন্তু তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো রয়েছে, মানে বিগত বছর যে সমস্ত পরীক্ষা হয়েছিল সেগুলোর কিন্তু সম্পূর্ণ বিশ্লেষণ করে আলোচনা করে দিয়েছি। তো সেই ক্লাসগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে আসো। যারা এই বছর নতুন প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু সেই ক্লাসগুলো দেখা অত্যন্ত জরুরি। তাহলে তোমাদের ধারণা হবে যে কোনখান থেকে প্রশ্ন আসে বা কীভাবে প্রশ্ন আসে। এরপরে আমরা বলেছিলাম যে তোমাদের প্র্যাকটিস ক্লাস করাবো, আমরা বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করাবো। তো সেই মতন কিন্তু শুরু করেছি আমরা প্র্যাকটিস সিরিজ। তার 4টে ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু প্রথম 4টে ক্লাস অবশ্যই দেখে আসো। আজকে আমাদের 5 নম্বর ক্লাস। এই ক্লাসে আমরা কী করি, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিই, এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করি। তার সাথে প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে কিন্তু আমরা প্রচুর এক্সট্রা তথ্য দিই। প্রচুর এক্সট্রা তথ্য আলোচনার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ জিকেটা একটা ওভারঅল কিন্তু প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছুই হয়ে যায়। তো এই ক্লাসগুলো তোমরা যদি পরীক্ষার আগে করো তাহলে কিন্তু জিকেতে তোমাদের পুরো প্র্যাকটিস, পুরো রিভিশন হয়ে যাবে। আর এই ক্লাসের পিডিএফ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা পাওয়ার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখো। প্রথমে কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে পিডিএফের জন্য, সেটা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে প্রথমেই। তারপরে তোমরা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে যে পিডিএফটা কী করে বিনামূল্যে পাবে। পরিষ্কার? আর অবশ্যই কিন্তু ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক দেবে এবং কমেন্ট করে দেবে। এবং যারা উত্তর জানবে, দেখো আমি যখন প্রশ্ন আনবো স্ক্রিনে তখন তোমরা প্রশ্ন দেখতে পারবে, অপশান দেখতে পারবে, তখন কিন্তু তোমরা সেই উত্তরটা খাতায় লিখে নেবে এবং একদম ক্লাসের শেষে জানাবে যে তোমরা টোটাল কত নাম্বার পেয়েছো। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস, বেশি কথা বাড়াবো না। দেখো প্রথম প্রশ্ন আছে আমাদের। দেখো আমি কিন্তু প্রশ্ন পড়ার পর বেশি একটা সময় নেব না, আমি উত্তর বলে দেবো, কারণ বেশি সময় নিলে ক্লাস বড় হবে, তাই আমি চাই না তোমাদের বেশি সময় নিতে। তোমরা প্রশ্ন দেখা মাত্রই ভিডিওটা পজ করে উত্তরটা খাতায় লিখবে। ঠিক আছে, শুরু করছি। দেখো প্রথম প্রশ্ন, সিনাবার কোন ধাতুর আকরিক? লোহা, তামা, পারদ, অ্যালুমিনিয়াম। এটার উত্তর কী হবে বলো? সিনেবার কোন ধাতুর আকরিক? সিনেবার হলো কিন্তু পারদের আকরিক, মানে অপশান নাম্বার গ, পারদের আকরিক হচ্ছে সিনেবার। দেখো আমার উত্তর বলে দিলাম, এবার আমরা কিন্তু এক্সট্রা তথ্য দেখব। অ্যালুমিনিয়াম, এটি ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, মানে আর্থ ক্রাস্টে কিন্তু সবথেকে বেশি পরিমাণ কী থাকে? অ্যালুমিনিয়াম। এর আকরিক কি? এর আকরিক, একটা আকরিক হচ্ছে বক্সাইট। এবং এই যে বক্সাইট, এই ধাতু নিষ্কাশনের যে পদ্ধতি সেটা হচ্ছে হল হেরল্ড পদ্ধতি নামে পরিচিত, বা এটাকে বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। লোহা, ম্যাগনেটাইট হলো লোহার সর্বোত্তম আকরিক। এতে প্রায় 72% লোহা থাকে এবং এটি প্রাকৃতিকভাবে কিন্তু চুম্বকীয়। ঠিক আছে, যেটা মাথায় রাখবে। তারপরে হেমাটাইট, ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় কি? হেমাটাইট। মানে লোহার কিন্তু অনেকগুলো আকরিক, তার মধ্যে যে হেমাটাইটটা সেটা কিন্তু সবথেকে বেশি ভারতে পাওয়া যায়। তো পরীক্ষায় দিতেই পারে যে লোহার কোন আকরিকটা সবচেয়ে বেশি পাওয়া যায়, উত্তর হবে হেমাটাইট। তো এখানে আমি একটা বিভিন্ন ধাতু এবং তাদের আকরিকের নাম টেবিল দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে রিভিশন করবে। দেখো অ্যালুমিনিয়ামের কী আছে? বক্সাইট হচ্ছে প্রধান, তারপর হচ্ছে ক্রায়োলাইট আছে, কোরান্ডাম আছে। লোহার কী আছে? হেমাটাইট, যেটা কিন্তু ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায়। ম্যাগনেটাইট, সিডারাইট। তামার আছে কী? কপার, পাইরাইটস, তারপর হচ্ছে কিউপ্রাইট, ম্যাকালাইট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর দস্তার আছে কিন্তু ক্যালামাইন, জিঙ্ক ব্লেড। পারদ হচ্ছে সিনামা, যেটা বললাম এই মাত্র। সিসার আছে গ্যালেনা। ক্যালসিয়ামের চুনাপাথর, জিপসাম। ম্যাগনেসিয়ামের হচ্ছে ম্যাগনেসাইট, ডলোমাইট। ইউরেনিয়াম হচ্ছে পিচ ব্লেড। এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশটও করে নিতে পারো। তো একটা প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু কত কিছু জেনে নিলাম। তো এভাবেই কিন্তু সম্পূর্ণ ক্লাসটা হবে। যারা ক্লাস করে রেগুলার তারা তো জানোই, বাকি যারা নতুন তাদের জন্য বলে দিলাম। দেখো নেক্সট প্রশ্ন কী বলছে, ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? বলো উত্তর কী হবে? দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু। ভারতের কোন শহরকে এশিয়ার রোম বলা হয় বলো? দেখো এশিয়ার রোম হচ্ছে কি? এশিয়ার রোম হচ্ছে কিন্তু দিল্লি, মানে অপশান নাম্বার ক। ঠিক আছে, দেখো এবার আমরা এক্সট্রা তথ্য দেখে নিই। দেখো একটুখানি এটা, হ্যাঁ ঠিক আছে। দেখো দিল্লি বলে দিলাম উত্তর। এবার দেখো শহরের নাম কি? দেখো মুম্বাইয়ের যে নিকনেমগুলো কী আছে? ভারতের প্রবেশদ্বার, 7 দ্বীপের শহর, এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। ব্যাঙ্গালুরু হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি, ভারতের উদ্যান শহর বা ভারতের বিজ্ঞান নগরী, এগুলোও কিন্তু ব্যাঙ্গালুরুকে বলা হয়, তাই মাথায় রাখবে। তারপর চেন্নাইকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, এশিয়ার ডেট্রয়েট বলা হয়, ভারতের মধ্যে মাথায় রাখবে। কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী বা সিটি অফ প্যালেসেস, তারপরে আনন্দের শহর বা সিটি অফ জয়, এটা আমরা সকলেই জানি। তার জয়পুরকে বলা হয় গোলাপি শহর, এটা আগের ক্লাস আলোচনা করেছিলাম। কোচিকে বলা হয় আরব সাগরের রানী।
জামশেদপুরকে বলা হয় ভারতের ইস্পাত নগরী বা স্টিল সিটি অফ ইন্ডিয়া। আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার, এটা আমরা সকলেই জানি, খুব গুরুত্বপূর্ণ। প্রয়াগরাজকে বলা হয় ঈশ্বরের বাসভূমি বা অ্যাবডে অফ দ্য গড, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়। তো এই যে নিকনেমগুলো আছে বিভিন্ন শহরের, এগুলো কিন্তু দেখবে। আমি এর আগের ক্লাসগুলোতেও কিন্তু দিয়েছিলাম এগুলো, তবে সেখান থেকে কিছু আলাদা ছিল, এখানে কিছু রয়েছে। মানে প্রত্যেক দিন কিন্তু আমরা কিছু কিছু অল্প অল্প করে কিন্তু সেগুলোকে প্র্যাকটিস করবো, তাতে কিন্তু আমাদের সম্পূর্ণ রিভিশনটা হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। দেখো, নিচের কোন অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? এটা কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম। তোমরা যারা রেগুলার আমার ক্লাস করো তারা কিন্তু এটা দেখা মাত্রই উত্তর করতে পারবে যে ট্রাফিক পুলিশ বলা হয় কোষের কোন অঙ্গাণুকে? রাইবোজোম, লাইসোজোম, গলগি বডি, সেন্ট্রোজোম। এটার উত্তর কি হবে বলো? এটার উত্তর কি হবে? অপশন নাম্বার গ, গলগি বডি। যারা আমার রেগুলার ক্লাস করো তারা কিন্তু এটা দেখা মাত্রই উত্তরটা করতে পারবে। ঠিক আছে, দেখো এবার আমরা দেখে নিই রাইবোজোমের সম্পর্কে কিছু দেখে নিই। দেখো রাইবোজোমের কি বলা হয়? রাইবোজোমকে বলা হয়েছে প্রোটিন ফ্যাক্টরি। এর প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। লাইসোজোমকে বলা হয়েছে আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ, কারণ কোষের ক্ষতিকারক জীবন ধ্বংস করে এবং জীর্ণ অঙ্গাণু পরিপাক করা। ঠিক আছে, এর প্রধান কাজ এটা। গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ বা পোস্ট অফিস অফ দ্য সেলও বলা হয়, এটা মাথায় রাখবে। কোষীয় পদার্থের ক্ষরণ ও পরিবহন করে বলেই কিন্তু একে তোমাদের পোস্ট অফিস বলা হয়। সেন্ট্রোজোম এর প্রধান কাজ কি? প্রাণীকোষ বিভাজনের সময় তন্তু মানে বেম তন্তু গঠন করা। ঠিক আছে, এটা কিন্তু এর প্রধান কাজ। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। হয়ে গেল, চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে। ইউনেস্কোর সদর দপ্তর মানে হেডকোয়ার্টার কোথায় ইউনেস্কোর? লন্ডন, প্যারিস, রোম, নিউ ইয়র্ক। উত্তর কি হবে বলো এটার? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় বলো, এটার উত্তর কি হবে? বলো, এটার উত্তর কি হবে? এটা উত্তর হবে ইউনেস্কোর সদর দপ্তর, এটা কিন্তু হবে অপশন নাম্বার খ, প্যারিস। দেখো এই যে প্রশ্নটা, এটা কিন্তু আমি এক্সট্রা তথ্য দিয়েছিলাম আগের কোনো একটা ক্লাস আলোচনা করেছিলাম, সেখান থেকে কিন্তু এখানে করতে পারবে। প্যারিস ইউনেস্কোর সদর দপ্তর। এবার দেখো কত তথ্য দেখো, এই টেবিল থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। দেখো আমি বলছি এখান থেকে পুরো সবকটা মুখস্থ করতে হবে না, কিছু কিছু মুখস্থ করতে হবে, সেটা বলছি। দেখো প্যারিস বললাম, দেখো মেন হচ্ছে, দেখো যেহেতু এনএমজিএনএম পশ্চিমবঙ্গের পরীক্ষা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের যে ইউনেস্কোর সাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। সাইটের নাম কি? সাইটের নাম হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। এটা কোথায়? এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে। এটা মানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কবে পায়? স্বীকৃতি পায় কবে? 1987 সালে। তারপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা হচ্ছে দার্জিলিংয়ে, এটা কবে পায়? এটা হচ্ছে 1999 সালে। তারপরে শান্তিনিকেতন, এটা কোথায়? এটা হচ্ছে বীরভূমে। এটা কোথায়? এটা কবে সালে তকমা পায়? এটা হচ্ছে 2023 সালে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গেগুলো কিন্তু মেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার এই যে টেবিলটা দেখো, এখানে কিন্তু আমি ভারতের দিয়ে দিয়েছি। যেমন অজন্তা গুহা মেন হচ্ছে এখানের, এই যে কবে তকমা পায় এগুলো কিন্তু নাও দিতে পারে। এখান থেকে মেন দেয়, যত অজন্তা গুহা কোথায় অবস্থিত এটাও দিতে পারে, মহারাষ্ট্রতে। এগুলোরা হচ্ছে মহারাষ্ট্র। আগ্রা উত্তরপ্রদেশ, তাজমহল উত্তরপ্রদেশ, কোনার্ক সূর্য মন্দির ওড়িশা, মহাবলীপুরম তামিলনাড়ু, কাজিরাঙা অসম। এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তোমাদের মেন কোন জায়গাগুলো কিন্তু মনে রাখতে হবে সেটা বলছি। দেখো যে রিসেন্ট যে ইউনেস্কো তকমাগুলো পেয়েছিল না, সেগুলো মনে রাখতে হবে। যেমন ধরো তোমাদের এটা মনে রাখতে হবে, জয়পুর শহর, তারপর হচ্ছে ধোলাভিরা গুজরাট 2021 সালে পেয়েছিল, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ 2023 সালে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু তোমাদের মানে রিসেন্ট যেগুলো হয়েছে না সেগুলো কিন্তু পরীক্ষায় দেবে। এটুকুনি শিওর আমি, এটুকুনি কিন্তু যদি বলতে পারি 100% আমি শিওর যে রিসেন্ট যেগুলো হয়েছিল না সেগুলো দেবে। যেমন এই যে পশ্চিমবঙ্গ শান্তিনিকেতন, এগুলো কিন্তু তোমাদের রিসেন্ট হয়েছে, তো এগুলো কিন্তু দেবে। এই যে 2023 সালেই হয়েছিল ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হ্যাঁ, এবার ভারতের দেখো প্রথম যদি বলি, প্রথম কোনটা হয়েছিল, তাহলে হবে 4টে হয়েছিল একসাথে। অজন্তা, ইলোরা, আগ্রা ফোর্ট, তাজমহল। এটা কত সালে? 1983 সালে। পশ্চিমবঙ্গ যদি বলে প্রথম কোনটা হয়েছিল, তাহলে কিন্তু হবে সুন্দরবন ন্যাশনাল পার্ক। কত সালে? 1987 সালে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এভাবে কিন্তু পড়লে তোমাদের মোটামুটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটার যে ভাগটা আছে সেটা কিন্তু কমপ্লিট। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে কি যে রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপটা মানে রক্তের অনেক গ্রুপ হয়, সেটাকে কে আবিষ্কার করেন বলো? লুই পাস্তুর, কার্ল ল্যান্ডস্টাইনার, আলেকজান্ডার ফ্লেমিং, রবার্ট হুক। উত্তর কী হবে বলো? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, কার্ল ল্যান্ডস্টাইনার। ঠিক আছে, এটার উত্তর হবে। ঠিক আছে, দেখো এবার আমরা রক্তের গ্রুপ সম্পর্কে একটু তথ্য দেখে নিই। দেখো প্রথমে দেখে নিই বাকি। লুই পাস্তুর জলনাঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন এবং পাস্তুরাইজেশন পদ্ধতি উদ্ভাবন করেন। আলেকজান্ডার ফ্লেমিং, তিনি বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে পেনিসিলিন, এটা কিন্তু আবিষ্কার করেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রবার্ট হুক, তিনি 1665 সালে কোষ আবিষ্কার করেন, তবে কিন্তু সেটা ছিল মৃত কোষ। এবার দেখো রক্তের কিন্তু গ্রুপগুলো কী কী আছে? এ বি, এ বি,
ও এগুলো কিন্তু রক্তের গ্রুপ, মানে এ প্লাস, এ পজিটিভ নেগেটিভ, বি পজিটিভ নেগেটিভ, এগুলো এগুলো কিন্তু আছে, ঠিক আছে। এবার হচ্ছে প্রশ্ন এখান থেকে দেয়, দেখো এই গ্রুপ দেবে না, প্রশ্ন কোথা থেকে দেয়, প্রশ্ন দেয় হচ্ছে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার, মানে যে কোনো রক্তের গ্রুপে কিন্তু এই যে যার ও নেগেটিভ আছে সে কিন্তু যে কোনো রক্তের গ্রুপের মানুষকে কিন্তু রক্ত দিতে পারবে। এর জন্য কি একে বলা হয় সর্বজনীন দাতা। সর্বজনীন গ্রহীতা মানে ইউনিভার্সাল রেসিপিয়েন্ট অ্যান্ড এবি পজিটিভ, যা এবি পজিটিভ রক্ত থাকবে সে কিন্তু যে কোনো রক্ত কিন্তু সে নিতে পারবে, ঠিক আছে। এবার আরএইচ ফ্যাক্টর কি, আরএইচ ফ্যাক্টর হচ্ছে 1940 সালে কার্ল ল্যান্ডস্টেইনার এবং আলেকজান্ডার উইনার রিসার্চ নামক বাদরের রক্তে এই ফ্যাক্টর আবিষ্কার করেন। এই ফ্যাক্টর উপস্থিতির ভিত্তি করে কিন্তু পজিটিভ ও নেগেটিভ করা হয়। মানে আমরা পজিটিভ আর নেগেটিভ কখন বলি, পজিটিভ নেগেটিভ তো বলি, সেইটাই এর উপর কিন্তু ভিত্তি করে, মানে এর উপস্থিতির উপর ভিত্তি করেই বলা হয়, ঠিক আছে। বোম্বে ব্লাড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটি একটি অত্যন্ত বিরল রক্তের গ্রুপ যা 1952 সালে মুম্বাইতে ডক্টর ওয়াই.এম. ভেন্ডে ইনি কিন্তু আবিষ্কার করেন, এটা কিন্তু দেয় পরীক্ষায়, ঠিক আছে। তো এটা কমপ্লিট। চলে আসি পরবর্তী প্রশ্ন। দেখো পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্যোতি বসু, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, বলো উত্তর কী হবে। পশ্চিমবঙ্গের রূপকার উত্তর যদি বলি তাহলে হবে কিন্তু অপশান নাম্বার খ, বিধানচন্দ্র রায়, ঠিক আছে। দেখো এবার বিধানচন্দ্র রায়ের উত্তর বলে দিলাম। দেখো এবার পশ্চিমবঙ্গের কিছু প্রথম ব্যক্তিদের নাম দেখিনি আমরা, এখান থেকে প্রশ্ন দেয় ডাইরেক্ট। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমানেও রয়েছেন। বা প্রথম বিধানসভার স্পিকার ঈশ্বর দাস জালান। তার প্রথম বাঙালি নোবেলজয়ী কে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে কিসের জন্য পান, গীতাঞ্জলির জন্য। প্রথম বাঙালি ভারতরত্ন প্রাপক কে ছিলেন, বিধানচন্দ্র রায়, 1961। প্রথম বাঙালি অস্কার জয়ী কে ছিলেন, সত্যজিৎ রায়, 1992 সালে। প্রথম বাঙালি জ্ঞানপীঠ প্রাপক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম মহিলা জ্ঞানপীঠ প্রাপক ছিলেন আশাপূর্ণা দেবী, প্রথম বাঙালি মহিলাও। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার বার্নাস পিকক। হাইকোর্টের প্রথম ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন ফণীভূষণ চক্রবর্তী। এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। চলে আসি পরবর্তী প্রশ্ন। এটা হচ্ছে তোমাদের জন্য, বলো স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়। এটা তো সোজা প্রশ্ন, এটা তো দেখা মাত্রই উত্তর করা উচিত। ভিটামিন সি, এটার কী আলোচনা করবো, এটা অনেকবার আলোচনা করেছি। প্রশ্ন রাখার একটাই কারণ, আমাদের ভিটামিন যে বি কমপ্লেক্সগুলো রয়েছে তার সম্পর্কে একটু জেনে নেওয়ার জন্যই এই প্রশ্নটা আমি কিন্তু রেখেছি। দেখো ভিটামিন বি1 রাসায়নিক নাম থেয়ামিন, এর জন্য অভাবজনিত রোগ হয় হচ্ছে বেরিপিটি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, এটা পরীক্ষায় দেয়। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি, রাইবোফ্লাভিন, এর জন্য কি হয়, মানে এর অভাবে কি হয়, মুখে ঘা হয়, ঠোঁটের কোণে ঘা হয়, ঠিক আছে। মানে এই যে মুখের কোণে ঘা, এটা তো দেবে না পরীক্ষা, এটা কি দেবে, স্টোমাটাইটিস। এবং এই যে ঠোঁটের কোণে ঘা, দেখবে অনেক সময় ঠোঁটের কোণে দেবে ছোট্ট এরকম ঘা টাইপের হয়, তো সেটা কী বলা হয়, চিলোসিস। ভিটামিন বি3 নিয়াসিন, এর জন্য হয় প্লেগ্রা রোগ। ভিটামিন বি5 প্যান্টাথনিক অ্যাসিড, এর অভাবে হচ্ছে চর্মরোগ, অনিদ্রা। ভিটামিন বি6 পাইরক্সিন, এর অভাবে অ্যানিমিয়া, চর্মরোগ। ভিটামিন বি7 বায়োটিন, এর অভাবে চুল পড়া, পেশিতে ব্যথা। ভিটামিন বি9 ফলিক অ্যাসিড, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। তারপর হচ্ছে ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, এর হয়ে যায় পার্নিসিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে। তো প্রত্যেকটা কিন্তু এখানে রাসায়নিক নামগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন দেয়, তো এখান থেকে ভালো করে দেখবে। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন, ফাহিয়েন, ইউয়েনসাং, মেগাস্থেনিস, আলবেরনি, কী হয় বলো। আগের ক্লাসে যারা করেছো তারা কিন্তু অবশ্যই উত্তরটা পারবে, এটা আমি এক্সট্রা তথ্য আলোচনা করেছিলাম, বলো। এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ, মেগাস্থেনিস ইন্ডিকা গ্রন্থ রচনা করেন। এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ বই দেখে নিই আবার, আমরা আগের ক্লাসে যেগুলো দেখেছিলাম সেগুলো তোমরা ভালো করে রিভিশন করে নাও, আর আজকে কিন্তু আমরা আরও কিছু নতুন বই দেখে নিই। দেখো প্রথমে হচ্ছে কিছু ঐতিহাসিক বই, রত্নাবলী নাগানন্দকে, হর্ষবর্ধন, তাই কিন্তু আরেকটা ছিল রত্নাবলী নাগানন্দ, এবং হচ্ছে প্রিয়দর্শিকা, প্রিয়দর্শিকা, ঠিক আছে। তারপরে দশকুমার চরিতমকে দণ্ডিন, মৃচ্ছকটিয়াম হচ্ছে শূদ্রক, শাহনামাকে ফিরদৌসি, কিতাবুল রাহালা ইবান বতুতা, তারিখি ফিরোজ শাহী পেয়েছে জিয়াউদ্দিন বারণী, পবনদূত ধৈ, গৌরবাহ হচ্ছে বাকপতিরাজ, বৃহৎ সংহিতা বরাহমিহির, সূর্য সিদ্ধান্তিকা আর্যভট্ট। তো এখান থেকে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন দেয়, বইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী বই দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, আবুল কালাম আজাদ, আনহ্যাপি ইন্ডিয়া লালা লাজপত রায়, ভবানী মন্দির অরবিন্দ ঘোষ, দ্য স্টোরি অফ মাই ডেপোর্টেশন, এটা হচ্ছে লালা লাজপত রায়, ইন্ডিয়ান স্ট্রাগল সুভাষচন্দ্র বসু, খুব গুরুত্বপূর্ণ, আনটু দ্য লাস্ট জন রাস্কিন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া দাদাভাই নরোজি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, গোলামগিরি জ্যোতিবা ফুলে। আরও দেখো কিছু গুরুত্বপূর্ণ বই, মেঘদূতম কালিদাস, পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, আরণ্যক চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খুব গুরুত্বপূর্ণ,
বনলতা সেন, জীবনানন্দ দাশ, পদাতিক, সুভাষ মুখোপাধ্যায়। প্রত্যেকটা বই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায় যা খাদ্য পরিপাকে সাহায্য করে? সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে HCl, নাইট্রিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড। উত্তর কী হবে বলো? এর উত্তর কি? এর উত্তর হবে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ। দেখো আমরা একটা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। পাকস্থলীর কী কী অ্যাসিড? পাকস্থলী হচ্ছে পাকস্থলীর অক্সিটনিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়, এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে। তারপরে আমাদের যে মুখ আছে সেখানে কী কী মানে অ্যাসিড নিঃসৃত হয়? দেখো উৎসেচক, এখান থেকে যে মানুষের মুখে যে লালা গ্রন্থিগুলো আছে সেখান থেকে কি টায়ালিন উৎসেচক নিঃসৃত হয় এবং সেটা কী করে? সেটা হচ্ছে যে শ্বেতসার বা যে কার্বোহাইড্রেট আছে সেটাকে কিন্তু পরিপাকে সাহায্য করে। পিত্তরস, এটা কোথা থেকে? যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয় এবং এটি পিত্তাশয়ে জমা থাকে, মানে গল ব্লাডারে জমা থাকে। এটি ফ্যাট পরিপাকে সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ। মানুষদের সবচেয়ে বৃহত্তম গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে যকৃৎ। আরেকটা এইখানে ক্লাসে একটা প্রশ্ন আছে, সেটা আমি তোমাদের শেষে বলছি। দেখো, পাকস্থলীতে থাকা পেপসিন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে। তোমাদের কিন্তু মেন কোন উৎসেচকগুলি কোন জিনিসগুলো পরিপাকে সাহায্য করে এখান থেকে প্রশ্ন দেয়। তারপরে শোষণ কেন্দ্রে পরিপাক হওয়ার খাদ্য ক্ষুদ্রান্ত মানে স্মল ইন্টেস্টাইনে ভিলাইয়ের মাধ্যমে রক্তে শোষিত হয়, অগ্নাশয় হয়। এটা কিন্তু মিশ্রগ্রন্থি বলা হয়, যা আমরা সকলেই জানি, কারণ এটা কিন্তু একটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় হিসেবেই কাজ করে। অ্যাপেন্ডিক্স কি? এটি মানুষের পরিপাকতন্ত্রের একটি নিষ্ক্রিয় অঙ্গ যা বৃহদান্ত্রের শুরুতে অবস্থিত। কোলন বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে জল এবং কিছু খনিজ লবণ শোষিত হয়। এগুলো জাস্ট দেখে রাখবে, ঠিক আছে? বাকি যেগুলো বলে দিলাম যে কোন উৎসেচক কোনগুলো পরিপাক করে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্রথম এক সেকেন্ড, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? বলো। সুকুমার সেন, জিভি মালাঙ্কার, হীরালাল জি কানিয়া, রাজেন্দ্র প্রসাদ। বলো। এর উত্তর হবে কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, সুকুমার সেন। ইনি কিন্তু ছিলেন প্রথম স্পিকার, ছিলেন জিভি মালাঙ্কার, হীরালাল জি কানিয়া ছিলেন প্রথম বিচারপতি, রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি। ঠিক আছে। তারপর দেখো, এবার আমরা গুরুত্বপূর্ণ প্রথম যে ব্যক্তিত্ব তাদের নাম দেখিনি। প্রথম মহিলা, ভারতের প্রথম মহিলা তাদের নাম দেখিনি। দেখো, প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু উত্তরপ্রদেশের, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপলানি, তিনি উত্তরপ্রদেশের, প্রথম মহিলা IPS অফিসার কিরণ বেদি, প্রথম মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা, প্রথম মহিলা নোবেল জয়ী মাদার তেরিজা, প্রথম মহিলা জ্ঞানপীঠ প্রাপক আশাপূর্ণা দেবী, প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড রীতা ফারিয়া, প্রথম মহিলা এভারেস্ট জয়ী বাচেন্দ্রী পাল, প্রথম মহিলা নির্বাচন কমিশনার VS রামাদেবী, প্রথম সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি, প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমারী অমৃত কর। ঠিক আছে, তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো বলে মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? বলো। থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়, পিটুইটারি, যকৃৎ। বলো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, অগ্নাশয় থেকে কিন্তু ইনসুলিন খরিত হয়। এবার দেখো, বিভিন্ন যে হরমোন আছে তাদের কিন্তু কোথা থেকে নিঃসৃত হয়, তাদের অভাবজনিত রোগগুলো কী কী আছে সেগুলো কিন্তু পরীক্ষায় দেয়, তো সেগুলো আমাদের জানতে হবে। দেখে নিই। দেখো, ইনসুলিন আমি একটু আগেই বললাম যে অগ্নাশয়, তবে কিন্তু এটাও মাঝে মাঝে পরীক্ষা দেয়। অগ্নাশয়ের কোন কোষ? উত্তর হবে কিন্তু বিটা কোষ। এর অভাবে কী হয়? ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। থাইরক্সিন, এটা কোথা থেকে? থাইরয়েড গ্রন্থি থেকে। এটা শিশুদের ক্রেটিনিজম এবং বড়দের কিন্তু মিক্সিডেমা রোগ এর অভাবে হয়। তারপরে STH-GH, এটার জন্য কি হয়? এটা কি হয় না, এটা হচ্ছে কোথা থেকে খরিত হয়? পিটুইটারি থেকে খরিত হয়। কোথা থেকে? পিটুইটারি কিন্তু অগ্রভাগ থেকে খরিত হয় এবং এর কম ক্ষরণে বামনত্ব এবং বেশি ক্ষরণে কিন্তু অধিকায়ত্ব। মানে বামনত্ব মানে একটু হাইট শর্ট হয়ে যায় যদি কম ক্ষরণ হয়, আর বেশি কারণে যদি খরিত হয় তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে ADH, এটা হচ্ছে পিটুইটারি পিটুইটারির পশ্চাৎভাগ থেকে, এবং এর জন্য কী হয়? ডায়াবেটিস ইনডিপিটাস মানে বহুমূত্র। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনডিপিটাস, এখানে কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায়, তো এখানে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তার হচ্ছে প্যারাথরমোন, এটা হচ্ছে প্যারাথাইরয়েড থেকে এটা কিন্তু নিঃসৃত হয়, এটা হচ্ছে টিটানি হয়। ঠিক আছে, মানে পেশির খিঁচুনি। তারপরে অ্যাডিনালিন, এটা হচ্ছে অ্যাডিনাল গ্রন্থি থেকে, আর এটা হচ্ছে রক্তচাপ এবং হৃদস্পন্দন কমে যাওয়ায় এর অভাবে কিন্তু এটা কমে যায়, এবং এটা কোথা থেকে নিশ্চিত? মেডেলা থেকে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো এই কিন্তু টেবিলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে একটু দেখে নিই। দেখো, থাইরয়েড গ্রন্থি, এটি মানুষের দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি, এটা কিন্তু মাথায় রাখবে, এবং আয়রনের অভাবে এই গ্রন্থি ফুলে যায়, যা কিন্তু গলগণ্ড রোগ বলা হয়। পিটুইটারি গ্রন্থি, একে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়, এই কারণ কিন্তু এটি অন্যান্য গ্রন্থি নিঃসরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, মানে কন্ট্রোল করে।
অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন বা আপাতকালীন হরমোন বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। এবং টেস্টোস্টেরন বা গ্যাস্ট্রিন হলো লোকাল হরমোনের উদাহরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বিখ্যাত সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, গুজরাট। উত্তর কী হবে বলো? বিখ্যাত সাঁচি স্তূপ, এটা উত্তর কী হবে? সাঁচি স্তূপ হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে। ঠিক আছে, এবার দেখো দেখো আমি এখানে দিয়েছি কিছু গুরুত্বপূর্ণ স্তূপ, এখান থেকে প্রশ্ন দেয়। তবে এখানে কিন্তু যে বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নেবে, আমি বাকি এগুলো বলে দিচ্ছি। দেখো, সাঁচি স্তূপ কোথায়? মধ্যপ্রদেশে। ধাম্মাক উত্তরপ্রদেশে। অমরাবতী অন্ধ্রপ্রদেশে। ভরতুত, এটা কিন্তু ভরত হচ্ছে মধ্যপ্রদেশ। মহাপরিনির্বাণ উত্তরপ্রদেশ। চৌখান্ডি উত্তরপ্রদেশ। কেসারিয়া বিহার। পিপরাহওয়া এটা হচ্ছে উত্তরপ্রদেশ। শান্তিস্তূপ উড়িষ্যা। না, শান্তি লেহ হচ্ছে লাদাখ। না, এক সেকেন্ড, শান্তিস্তূপ, এক সেকেন্ড, শান্তিস্তূপ এটা একটু চেক করে নেবে তো, একটু এটা দেখে নেবে তো শান্তিস্তূপটা। ঠিক আছে, হ্যাঁ, একটু একটু দেখে নেবে। বাকি কেশরিয়া স্তূপ কিন্তু বিশ্বের, এটা কিন্তু বৃহত্তম স্তূপ, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, বাকি বৈশিষ্ট্যগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে একটুখানি। ঠিক আছে, তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, মানব দেহে, এই যে প্রশ্নটার কথা বলছিলাম, যে মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটা বলো? যকৃৎ, হৃৎপিণ্ড, ত্বক, ফুসফুস। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমরা কমেন্ট করে জানাও যে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটা। দেখি এটা কে কে সঠিক উত্তর বলতে পারে। পরবর্তী প্রশ্ন আমাদের, সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? 14, 19, 21, 32 বলে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সংবিধানের কোন ধারাকে সংবিধানের হৃদয় আত্মা বলেছেন বি আর আম্বেদকর? বলো উত্তর কী হবে? এটা উত্তর কী হবে? এটা উত্তর হবে অপশন নাম্বার ঘ, 32 নম্বর ধারাটাকে কিন্তু বলেছেন। তো এই ধারাতে কি বলা হয়েছে? এই ধারাতে বলা হয়েছে যে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার, মানে 32 নম্বর ধারাকে বলা হচ্ছে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। এর মাধ্যমে কি? এর মাধ্যমে হচ্ছে ধরো কারো মৌলিক অধিকার, আমরা জানি যে আমাদের মৌলিক অধিকার 6টা রয়েছে, 7টা ছিল প্রথমে, এখন 6টা রয়েছে। এই মৌলিক অধিকারগুলো যদি খর্ব হয় তাহলে কিন্তু মানুষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। এবং এই যে ধারা আছে 32 নম্বর ধারা, এই ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মানে মৌলিক অধিকারের যে রক্ষা করার জন্য কিছু রিট জারি করতে পারে বা লেখও জারি করতে পারে, এবং একইভাবে কিন্তু হাইকোর্টও জারি করতে পারে। তবে হাইকোর্ট কিন্তু 32 নম্বর ধারা অনুযায়ী করতে পারে না, হাইকোর্ট করতে পারে 226 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই রিটগুলো কী কী আছে একবার দেখে নিই। দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ, এগুলো মাথায় রাখতে হবে। হেভিয়াস কর্পাস, এখানে কিন্তু নামগুলো, এই যে ইংলিশ নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হেভিয়াস কর্পাস মানে বন্দি প্রত্যক্ষীকরণ, এর অর্থ কি? সশরীরে হাজির করা। এর কাজটা কি? কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটকে রাখলে তাকে কিন্তু আদালতে হাজির করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ঠিক আছে, পরমাদেশ মানে ম্যান্ডামাস, এটা মানে কি? আমরা আদেশ দিচ্ছি, মানে কোনো সরকারি আধিকারিক বা সংস্থা নিজের কর্তব্য পালন না করলে তাকে কিন্তু কাজ করার নির্দেশ দেওয়া হয়। মানে ধরো কোনো একটা সংস্থা আছে, সে কিন্তু নিজের কাজটা পালন করছে না, তাকে কিন্তু তখন হাইকোর্ট মানে অধীনস্থ কোর্ট, উপরের কোর্ট তখন তাকে আদেশ দেবে যে তোমরা নিজের কাজটা ঠিকঠাক করো। প্রতিষেধ, প্রহিবিশন, একে কী বলা হচ্ছে? নিষিদ্ধ করা, মানে উচ্চ আদালত কোনো নিম্ন আদালতকে তার কিন্তু এখতিয়ারের বাইরে কাজ করতে বাধ্য দেয়। মানে ধরো কোনো একটা নিম্ন আদালত আছে, এ কি তার ধরো এর হচ্ছে কাজ করার এরিয়া এতটা, সে কাজ করছে এর বাইরে, মানে এরিয়া এতটা কাজ করছে এখানে। তো এক উচ্চ আদালত কিন্তু তাকে এই যে এই রিটের মাধ্যমে বলতে পারে যে তুমি তোমার এখতিয়ারের মধ্যে কাজ করো, এখানে তুমি কাজ করছো কেন? তারপর উৎপ্রেষণ, সার্সিওরি, এর মাধ্যমে হচ্ছে বিশেষভাবে জ্ঞাত হওয়া, মানে নিম্ন আদালত কোনো মামলা বা রায়ের পর্যালোচনার জন্য উচ্চ আদালতে স্থানান্তরিত করা হয়। মানে ধরো নিম্ন আদালতে কোনো একটা রায় চলছে এবং সেই রায়টাকে নিম্ন আদালত সেটাকে সলভ করতে পারছে না, তো উচ্চ আদালত কিন্তু সেই রায়টাকে নিজের হাতে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, অধিকার পিচ্ছা বা কোয়ারিয়েন্টো, এর মাধ্যমে হচ্ছে কোন অধিকার, মানে কোনো ব্যক্তি অবৈধভাবে যদি কোনো ধরো সরকারি পদে বসে আছে, তখন তাকে কিন্তু বৈধতা যাচাই করতে পারে যে তুমি কোন অধিকারে বা কোন অধিকারে কিন্তু এই পদে বসে আছো। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় একটু রেখে দাও। মানে মেন হচ্ছে তোমাদের এই নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। মানে ম্যান্ডামাস মানে কি, প্রহিবিশন মানে কি, সার্সিওরি মানে কি, কোয়ারিন্টো মানে কি, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। আজকে আমাদের শেষ প্রশ্ন দেখো, জলে স্থায়ী এক সেকেন্ড, হ্যাঁ, জলের স্থায়ী ক্ষরতা দূর করতে কোন যৌগটি ব্যবহার করা হয়? এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা। তোমাদের জন্য দুটো প্রশ্ন আমি হোমওয়ার্ক দিয়েছি, তোমরা কিন্তু দুটো প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটার জন্য কিন্তু যেটা প্রথমে তোমাদের বললাম, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও একটা। আর চ্যানেলটা পিডিএফটার কিন্তু জন্য আমাদের টেলিগ্রাম আছে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে,
টেলিগ্রাম, সেখানে গেলে কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি পিডিএফ। আর এগুলো কিন্তু অবশ্যই বারবার রিভিশন দেবে। শুধু ক্লাস করলে কিন্তু হবে না, রিভিশন না দিলে কিন্তু কোনো লাভ নেই। তাই কিন্তু রিভিশন তোমাদের দিতে হবে বারবার করে, ঠিক আছে? তো এই ছিল সম্পূর্ণ ক্লাস। অবশ্যই ক্লাসটা আশা করছি ভালো লেগেছে। এরপরে কিন্তু আমরা কন্টিনিউ কিন্তু এই প্র্যাকটিস ক্লাসগুলোও চালিয়ে যাব, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।